হাই ফ্রেন্ডস, আমি ঐন্দ্রিলা আর আপনারা দেখছেন ওয়াইল্ড ইন্ডিয়া ট্রাভেলস। আগের পর্বে আপনাদের দেখিয়েছি কিভাবে আমরা কাদিয়াদ্র এবং নিরোনা ড্যামে পাখি দেখলাম। আপনারা সবাই জানেন যে আমরা গুজরাটের ভুজ শহরে এসে জমায়েত হয়েছি পাখি দেখার জন্য। এই পাখিগুলি মূলত প্যাসেজ মাইগ্রেন্টস পাখি, অর্থাৎ মধ্য এবং পূর্ব এশিয়া থেকে যেসব পাখি আফ্রিকা যায় মাইগ্রেট করে ভারতবর্ষের ওপর দিয়ে, তাদেরকে দেখব। সেপ্টেম্বরের মাঝামাঝি সময় হয়েছিল এই সার্ভে। এরপর আমরা বন দপ্তরের নির্দেশিত জায়গায় সবাই মিলে জড়ো হলাম। 3:15 নাগাদ পৌঁছে গেছি। 3:15 এখন বাজে, একটু আগেই পৌঁছলাম। এটা একটা এমনি একটা হল, ম্যারেজ হল। ওয়ানচেতনার ওখানে জায়গা ছিল না, সেই জন্য আমাদের আর কি এখানে পাঠানো হয়েছে। এখানে মেন অনুষ্ঠানটা হবে ইনাগুরেশন। গ্রুপ ডিস্ট্রিবিউশন অলরেডি হয়ে গেছে। এখান থেকে আমরা ফার্দার অন্য আর কি যেখানে যাবার সেখানে যাব। এটা এমনি একটা ম্যারেজ হল আহমেদাবাদের মধ্যেই। এমনি মানে বিভিন্ন অনুষ্ঠানে ভাড়া দেওয়া হয় যে অনুষ্ঠান বাড়ি, সেই জিনিস। এখান থেকে আর কি আমরা পরে আমাদের আর্লি ডিনার হবে 7টার সময় করে, তারপরে আমরা যে যার মতন জায়গায় যে যার লোকেশনে আমরা আর কি যাব। এখন বেশ কিছুটা সময় ফাঁকা, পেছনে এই যে টিম রেডি হচ্ছে। আস্তে আস্তে এই জায়গাগুলো পরিষ্কার করে তারপরে আর কি মানে সবাই আসবে, এখানে জমায়েত হবে। এরপরে এখান থেকে আর কি আমরা আর্লি ডিনার 7টার সময় আমাদের ডিনার টাইম দেওয়া আছে। অনুষ্ঠান হতেই আর কি টাইম লেগে যাবে। আপনারা দেখেছেন অন্যান্য অনেক আগের যে সার্ভেগুলোতেও এরকম হয়েছে। সেই সার্ভেগুলোর সাথে এটার একটা বেসিক ডিফারেন্স আছে, সেটা হচ্ছে অন্যান্য যে সমস্ত জায়গায় আমরা সার্ভেতে যাই, পাখি হোক বা প্রজাপতি হোক, আমি বা সুপ্রতিম, সেটা হতে পারে। এইগুলো কিন্তু একটা বড় ব্যাপার হচ্ছে ওই যে অনেকে লেখেন না বাচ্চাকে কেন আনেননি, বাচ্চারা কিন্তু এই সার্ভেগুলোতে অ্যালাউ না। এটা বলে দিচ্ছি যে 18 বছরের নিচে কোনো শিশুই অ্যালাউ না, তাদেরকেও বাচ্চাই ধরা হয়। আর প্রচুর হাঁটতেও হয়। এক্স্যাক্টলি এই প্যাসেজ মাইগ্রেন্টের এখানে হয়তো একটু কম হাঁটতে হবে, কিন্তু অন্যান্য সার্ভেতে কিন্তু প্রচুর হাঁটতে হয়। মানে প্রায় 17-18 কিলোমিটার মতন, 15 থেকে 20 কিলোমিটার লেখাই থাকে যে সারাদিনে হাঁটতেই হবে। আরও একটা জিনিস হচ্ছে যে এই সার্ভেটা অন্যান্য সার্ভেগুলোর থেকে আলাদা, কারণ এখানে যখন সার্ভে নিউজ বেরিয়েছিল আমরা টাকা জমা করে সাথে সাথে আমাদের নাম রেজিস্টার হয়ে গেছে, 1500 টাকা করে আমাদের জমা দিতে হয়েছে। কিন্তু যদি অন্যান্য যে জায়গাগুলো সার্ভে হয়, কানহা বা বান্ধবগড় ইত্যাদি, সেখানে কিন্তু আমাদের নাম রেজিস্টার করার পর অপেক্ষা করতে হয়। ওরা সিলেকশন করার পর তারপরে আমাদের মেল পাঠায় যে হ্যাঁ আপনার প্রোফাইলটা সিলেক্টেড হয়েছে সার্ভে করার জন্য বা পার্টিসিপেট করার জন্য, তখন গিয়ে আমরা জয়েন করতে পারি। বাট এখানে সেটা হয়নি, এরা আবার আলাদা রকমভাবে করেছে ব্যাপারটা। শহরের মধ্যেও প্রচুর সোয়ালো, মোস্টলি বার্ন সোয়ালো, কিন্তু প্রচুর উঠছে চতুর্দিকে। এখানে সবাই জড়ো হচ্ছেন আস্তে আস্তে, সবাই বিভিন্ন প্রদেশ থেকে আসছেন এখানে একসাথে জমায়েত হয়ে তারপর আমরা রওনা দেব। এরপর আমাদের বার্ড এবং বন দপ্তরের প্রতিনিধিরা এই পুরো সার্ভের বিষয়ে ভালোভাবে বোঝালেন। হাতে পেলাম সার্টিফিকেট এবং স্মারক উপহার। এরপর আয়োজকরা পেট ভরে খাওয়ালেন। ভাত, ডাল, তরকারি, মিষ্টি ইত্যাদি বেশ ভালোভাবে তৃপ্তি করে খেলাম। তারপরে এবার আমরা আমাদের নির্দিষ্ট জায়গায় যাব। পুরো কচ্ছ ডিস্ট্রিক্টকে 5 বাই 5 বর্গ কিলোমিটারে ভাগ করা হয়েছে।
সেই হিসেব মতন আমরা বিভিন্ন গ্রিড পেয়েছি, সেই গ্রিড ধরে ধরে আমাদের সার্ভে করতে হবে। আমি পড়েছি কালো দুঙ্গার বলে একটি জায়গায়। আমার সাথে আরও 3 জন রয়েছেন। আমরা সবাই মিলে গন্তব্যের দিকে চললাম। এই কালো দুঙ্গার জায়গাটা নাকি ভীষণ ইন্টারেস্টিং। কেন সেটা আমি পরে বুঝেছিলাম। আমাদের বেশ রাত হয়ে গেল পৌঁছতে পৌঁছতে, আর রাস্তায় যাবার পথে অনেক জায়গায় কিন্তু আমরা রাস্তার ওপরেই প্রচুর নাইট জার পাখি দেখলাম। প্রথমে দেখলাম ইন্ডিয়ান নাইট জার। টর্চের আলো ফেলে তার ছবিও তোলা হলো। একসময় একটা মৃত নাইট জারও দেখতে পেলাম রাস্তায়, খুব খারাপ লাগলো। নাইট জার, ইটস অ্যালাইভ? No. Dead? Dead. Oh. Indian night jar. Indian night jar. Ish. ইন্ডিয়ান নাইট জার তো দেখেইছি, সেটা ছাড়াও দেখেছি সাভানা নাইট জার। তারপর দেখতে পেলাম এক সাভানা নাইট জার। সেদিন মোটামুটি 10-12টা নাইট জার উঠতে এবং বসে থাকতে দেখেছি রাস্তায় বা রাস্তার দুপাশে। নাইট জার পাখি কিন্তু রাত্রিবেলা বেশি অ্যাক্টিভ। দিনের বেলা কোথায় যে ক্যামোফ্লেজ হয়ে বসে থাকে পাওয়া কিন্তু খুব মুশকিল। মোটামুটি সন্ধে হলেই এই পাখি ওড়াউড়ি শুরু করে দেয়। নাইট জারগুলোকে সব একই রকম দেখতে হলেও তাদের কল কিন্তু প্রত্যেকের আলাদা। কল শুনে শুনেই নাইট জার পাখি আইডি করা যায়। এরপর আমরা পৌঁছে গেলাম আমাদের জন্য নির্দিষ্ট ফরেস্ট রেস্ট হাউসে। এই ফরেস্ট রেস্ট হাউসটি খুবই সুন্দর, সাজানো, বিলাসবহুল, কিন্তু এখানে সাধারণ টুরিস্টের এসে থাকার কোনো সুযোগ সুবিধা নেই। সাধারণ মানুষকে থাকতে হলে কিন্তু আশেপাশে অন্য কোনো জায়গায় থাকতে হবে। সে বিষয়ে আমি পরে বলবো। আপাতত আমাদের রুমটা একবার ঘুরিয়ে দেখিয়ে দিই। চমৎকার ডাবল বেডরুম তো ছিলই, তার সাথে সাথে ছিল ওয়ার্ড্রোব, বসার জায়গা, আর বাথরুমটাও কিন্তু বেশ সুন্দর, নিট অ্যান্ড ক্লিন, সাজানো গোছানো। আমার সাথে ছিলেন আরও এক ভদ্রমহিলা, যিনি মুম্বাইতে থাকেন। আজকে আমাদের সার্ভের প্রথম দিন। পরদিন সকাল হতেই আমরা আমাদের নির্দিষ্ট গ্রিডে চলে গেলাম পাখি দেখতে, বলা ভালো পাখি গণনা করতে। তবে এই সার্ভেতে শুধুমাত্র প্যাসেজ মাইগ্রেন্টস নয়, আমরা কিন্তু সাধারণ পরিযায়ী এবং অন্যান্য যে রেসিডেন্ট পাখি আছে সেগুলো দেখব এবং গুনব। সেই মতন আমরা ই-বার্ডে এই লিস্টগুলো জমা করব। প্রয়োজন হলে আমরা ছবি বা কল রেকর্ডিংও জমা করব, যাতে পরবর্তীকালে এই ডেটাগুলি পক্ষী বিজ্ঞানের অগ্রগতির জন্য বিভিন্ন গবেষণায় ভালোভাবে কাজে লাগতে পারে। মাঝে মাঝে আমরা গাড়ি থামিয়ে দু একটা পাখি দেখে নিচ্ছিলাম। Acha, why Rufus fronted? Because of habitat, loss of habitat? Yeah. We will wait tomorrow, not today. আমাদের সাথে আরও যে দুজন ছিলেন তারাও কিন্তু বর্ষিয়ান বার্ডার। একজন তো সেলিম আলীর সাথেও পাখি দেখেছেন। মোটামুটি ভাবে বলা যায় যে আমাদের টিমটা বেশ ভালো ছিল। এখান থেকে আমাদের গ্রিড শুরু। এই জায়গা থেকে এখন আমরা সার্ভে করা শুরু করব। মোটামুটি এক একটা গ্রিডে আমার 4টে গ্রিড রয়েছে।
2 দিনের মধ্যে কমপ্লিট করতে হবে। 15 মিনিটসের চেকলিস্ট বানাই, এক্ষেত্রে গ্রিড ওয়াইজ চেকলিস্ট হবে, তো 15 মিনিট বলে কিছু নেই, প্রত্যেকটা গ্রিডের জন্য আলাদা আলাদা চেকলিস্ট। এই সময় কিন্তু এখানে আবহাওয়া বেশ গরম, এছাড়া এই এলাকাও শুষ্ক অঞ্চল, সুতরাং সেই মতন উপযুক্ত ব্যবস্থা নিয়ে কিন্তু বার্ডিং করা উচিত। সানস্ক্রিন তো অবশ্যই ব্যবহার করতে হবে, সেটা ছাড়াও টুপি, প্রয়োজন পড়লে রোদ চশমা ইত্যাদি ব্যবহার করতে হবে। বারবার জল খাওয়া আবশ্যক। এই পাখিটার নাম হলো রেড ড্রামড সোয়ালো। এই পিঠের দিকের লাল অংশটার জন্যই কিন্তু এই পাখির এরকম নাম। এই বুলবুলি পাখির গালটা সাদা রঙের, সেই জন্য এই পাখির এরকম নাম। এখানে দেখা পেলাম টনি পিপিটের। সকাল সকাল বিশাল ব্যস্ত সে খাবার দাবার সংগ্রহ করে খেতে। অ্যাশি ক্রাউন্ড স্প্যারো লার্ক এই এলাকায় একটি ভীষণ কমন পাখি। মাঝে মাঝেই কিন্তু এই পাখিটার দেখা পেয়ে যাচ্ছিলাম। চারদিকে হ্যাবিটেটটা দেখতেই পাচ্ছেন, রুক্ষ সূক্ষ্ম বাবলা গাছের বন চারদিকে। বন ঠিক না, ওই আর কি, বাবলা গাছগুলো এরকম বেশি বড় হয় না, মাঝারি সাইজ। তো আপনাদের অনেক রকমের হ্যাবিটেটের বার্ডিং দেখিয়েছি, এটা একেবারেই অন্য। আমরা সকালবেলা দোকান থেকে চা সংগ্রহ করে এনেছিলাম। পাখি দেখার ফাঁকে ফাঁকে একটু চা পান বিরতি চলছিল। সাথে ছিল গুজরাটের বিখ্যাত খাবার খাকরা। সকালবেলার খাবার বলতে এই টুকটাক কিছু সাথে আনা স্ন্যাক্স। 10:20 বাজে এক্স্যাক্টলি, সেকেন্ড ব্রিডে এসে গেছে আবার। এখানে পর্যন্ত প্যাসেজ মাইগ্রেন্টস একটা পাইনি আজকে সকালের ব্রিডে। মাইগ্রেন্টস পেয়েছি বাট নট প্যাসেজ মাইগ্রেন্টস। আমরা আজকে দুটো গ্রিড করব এবং আগামীকাল দুটো গ্রিড করব। এবার এই যে 5x5 বর্গ কিলোমিটারের স্কোয়ার অঞ্চল, এই অঞ্চলের হিসেবে আমরা মোটামুটি 1 কিলোমিটার মতন আমরা পায়ে হেঁটে ঘুরব। এই 1 কিলোমিটারের হিসেবে আনুমানিক 5 কিলোমিটারে কত পাখি থাকতে পারে সেই সংখ্যাটা নির্ধারিত হবে। এভাবেই এই বিশাল অঞ্চলটা আমরা সার্ভে করেছিলাম। একটি হুপুকে দেখলাম তার লম্বা ঠোঁটের মাধ্যমে পোকা খুঁটে খুঁটে খাচ্ছে। আরো একটি পাখি এখানে প্রায় দেখতে পেয়েছি, সেটা হলো ভ্যারিয়েবল ভিটিয়ার। সাদা কালো এই পাখিটা কিন্তু এই এলাকায় ভীষণই কমন। একটা রিপোর্ট আছে অনলাইনে অ্যাভেলেবল, সেটা হচ্ছে স্টেট অফ ইন্ডিয়ান বার্ডস। যদি কেউ না জেনে থাকেন তাহলে একটুখানি দেখেও নিতে পারেন। সেটা হচ্ছে যে ভারতীয় পাখিদের অবস্থা আর কি, কোথায় কী অবস্থা সেটা। এবার সেখানে স্পষ্টতই দেখা যাচ্ছে যে ইনসেক্টিভোরাস যে পাখিগুলো, যেগুলো পোকা খায়, সেই পাখিগুলো কিন্তু র্যাপিডলি ডিক্লাইন করছে, মানে খুব দ্রুত শেষের পথে এগোচ্ছে।
কিন্তু ফ্রুগিভোরাস বার্ড যেগুলো ফল খেয়ে থাকে সেগুলো কিন্তু বাড়ছে, কারণ আমরা শহরাঞ্চলে এই পাখিগুলো থাকতে পারে, বিভিন্ন লোকজন বাগানে গাছ টাছ লাগায়, ফলের গাছ, আমটা ইত্যাদি, যাই হোক মানে লোকাল যা যা ফলের গাছ হয়, বা ডুমুর থেকেও ডুমুর, বট, এগুলোতে প্রচুর ফ্রুগিভোরাস পাখি আসে, কিন্তু ইনসেক্টিভোরাস পাখি সেই হিসেবে কিন্তু কমছে। তো সেটা আর কি আমি এখানেও কথা বলছিলাম, যারা ফরেস্ট অফিসিয়ালস আছেন তারাও বলছিলেন যে এখানে আগে প্রচুর রোলার্স দেখা যেত, নীলকণ্ঠ যেটা আর কি ইন্ডিয়ান রোলার বা কিছু, এখন মানে খুব কম, মানে অতি কষ্টে সকাল থেকে হেঁটে হেঁটে 2টো ইন্ডিয়ান রোলার পেয়েছি। ইউরোপিয়ান রোলার এখনো পর্যন্ত আজকে দেখিনি, গতকাল দেখেছিলাম 3টে। তো এটার মেন কারণ হচ্ছে পেস্টিসাইডের ব্যবহার। ইনসেক্টস যেগুলো সেগুলোর আর কি উপকারিতা আছে, আমরা যতই বলি যে ইনসেক্টস কে আর কি কিল করছে লোকে, কারণ আমি নিজে বাগান করি, আমি দেখেছি আমার সাথে আরও যারা চিনি আর কি বাগান করছেন, প্রচুর ইনসেক্ট আর কি মারার জন্য পেস্টিসাইড ইউজ করছেন। খুব ছোট ছোট বাগান, সেখানেও হয়তো প্রচুর পেস্টিসাইড ব্যবহার করছেন, ওয়্যারএজ আমি কোনোদিনও আজ অব্দি কোনো পেস্টিসাইড ইউজই করিনি। হ্যাঁ, তো আমরা ছোট বাগানিরাই যদি এত পেস্টিসাইড ইউজ করি, তাহলে যারা চাষের জমিতে চাষ করছেন তারা তো আরও বেশি পেস্টিসাইড ইউজ করেন হয়তো। তো এই জিনিসগুলো খেয়াল রাখবেন। আমার চ্যানেলও ছোট, খুব সামান্য লোকের কাছে পৌঁছয়, কিন্তু যেটুকু লোকের কাছে পৌঁছয় আই থিঙ্ক সেটাও যদি আমরা মানুষকে আর কি বলতে পারি যে যথাসম্ভব আর কি পেস্টিসাইডের ব্যবহার কম করতে, তাহলে হয়তো কোনো একদিন আর কি উপকার হবে আলটিমেটলি। চারিদিকে ধুধু করছে বালিয়াড়ি, তার মাঝে মাঝে একটু একটু বৃষ্টির জল। এই ল্যান্ডস্কেপটাই কিন্তু আমরা অধিকাংশ সময় পেয়েছি। এই জলের কাছে কাছে মাঝে মধ্যেই আমরা বিভিন্ন ওয়েডার পাখি দেখতে পাচ্ছিলাম। এই জায়গাগুলো কিন্তু প্রচণ্ড শুষ্ক, এবং শুধু তাই নয়, মাইলের পর মাইল একদম ফাঁকা। সুতরাং আপনি এখানে যদি ঘুরতে আসেন তাহলে অবশ্যই সাথে প্রয়োজনীয় শুকনো খাবার রাখবেন। অনেক দূরে দূরে ছোট ছোট কিছু গ্রাম আছে, সব জায়গায় খাবার দোকান আপনি সেভাবে পাবেন না, তাই সাথে রাখা খাবারই এই ক্ষেত্রে সব থেকে ভালো। আমার এই ভিডিও দেখে যারা ভাবছেন যে এই এলাকায় ঘুরতে আসবেন বা প্যাসেজ মাইগ্রেন্ট ট্যুর করবেন, আমি তাদের বলবো সব থেকে ভালো হয় কোনো ট্যুর অপারেটরের সাথে এলে। কলকাতা থেকে পুরো প্যাকেজ ট্যুরে আপনার চেনা জানা কোনো ওয়াইল্ড লাইফ ট্যুর অপারেটরের সাথে আসতে পারেন, অথবা এখানকার কোনো ট্যুর অপারেটর যারা স্পেশালি প্যাসেজ মাইগ্রেন্ট ট্যুর করায় তাদের সাথেও কিন্তু আসতে পারেন। আমি বেশ কিছু নাম, ফোন নাম্বার ডেসক্রিপশনে দিলাম। ট্যুর অপারেটর যারা, তারা যেহেতু গাইড নিয়ে আসেন, সেক্ষেত্রে সুবিধে হলো তারা 2 দিনে খুব সহজেই আপনাকে যে 7-8টা প্যাসেজ মাইগ্রেন্ট পাখি আছে প্রত্যেকটা দেখিয়ে দেবে। কিন্তু যদি সার্ভেতে আসেন সেক্ষেত্রে কিন্তু সবকটা পাখি দেখার নিশ্চয়তা থাকে না। আমাদের সাথে এরকম অনেক টিম আশেপাশে সার্ভে করেছে যারা কিন্তু অনেক পাখি দেখতে পারেনি। আমরাও যেরকম কিছু কিছু পাখি মিস করেছি, এটা খুব স্বাভাবিক, কারণ আমরা কোনো গাইডের সাহায্য ছাড়া নিজেরা একটা টিম বানিয়ে পুরো জায়গাটা ঘুরে সার্ভে করেছি এবং কটা পাখি আছে সেটা দেখেছি। যদিও এই আনন্দটা একদম অন্যরকম।
কিন্তু যারা এই এলাকায় আলাদা করে ট্যুর করান তারা পাখি অনেক দেখিয়ে দেবেন এবং আপনার সময়ও কম লাগবে। আর সার্ভে তো সবসময় হয়ও না, যদি সার্ভের খোঁজ পান তাহলে সার্ভেতে নাম লেখাতে পারেন। মাত্র 1500 টাকা লেগেছিল আমার এই সার্ভেতে নাম লেখাতে। এটা ছাড়া আসা যাওয়া তো আছেই নিজের খরচায়। এই সার্ভেতে কিন্তু খাওয়া দাওয়াও আপনাকে নিজের খরচায় করতে হবে। শুধু থাকা এবং ট্রান্সপোর্ট বাবদ এই 1500 টাকা আপনাকে সার্ভে যারা আয়োজন করছেন তাদের দিতে হবে। সার্ভেগুলির খোঁজ পাবার জন্য কিন্তু নির্দিষ্ট কোনো নিয়ম নেই। যদি সার্ভে হয় এবং ওনারা সোশ্যাল মিডিয়াতে বা তাদের যদি কোনো ওয়েবসাইট থাকে সেখানে যদি জানান তাহলে আমরা সেইগুলির মাধ্যমে এই খবর জানতে পারি এবং অ্যাপ্লাই করি। তাতে যদি আমাদের আবেদন তারা অনুমোদন করেন এবং আমাদের প্রোফাইলটা তারা সিলেক্ট করেন, তখন তাদের তরফ থেকে আমাদের কাছে ইমেল অথবা ফোন কল আসতে পারে। কোনো বার্ড দেখার জন্য যদি নামছি, মানে এত হাওয়া, গাড়ির দরজা খুলে বেরোতে পারছি না, মানে জানালাটা কোনো রকমে কাচ নামিয়ে টামিয়ে কোনোভাবে আর কি আমরা ম্যানেজ করার চেষ্টা করছি। মানে নড়ে যাচ্ছি রীতিমতন, আর ক্যামেরা তো মানে এরকম করে দুলছে রীতিমতন। আর এইখানে এত বেশি হাওয়া এবং এত বেশি সেই হাওয়ার শক্তিকে কাজে লাগানোর জন্যই উইন্ড টারবাইন প্রচুর লাগানো হয়েছে, হাওয়া কল। এবার ব্যাপার হচ্ছে যে এই রিজিয়নে ট্রাইপড এনেও কোনো লাভ নেই, মানে সেটা যদি খুব ভালো ট্রাইপড না হয়। মানে এত বেশি হাওয়া, এত বেশি নড়ে যাওয়ার, এই যে আমি হাতে ফোনটা রেখেছি ভিডিও করার জন্য, তাতেও আর কি সেই প্রচণ্ড বেশি হাওয়া। মানে গরমে এই এরিয়ায় প্রচুর, ভীষণই একদম পুরো রুক্ষ সূক্ষ্ম এরিয়া, কিন্তু হাওয়ার দাপট বিশাল, মানে সেটাও একটা ব্যাপার। হ্যাঁ, মানে দেখে বা বোঝা যাচ্ছে এই যে আমাদের সাথে যিনি ম্যাডাম আছেন উনি আর কি ফিরছেন। হুপু লার্ক দেখে আমিও দেখেছি, কিন্তু একে একে আমরা এই গ্রিডগুলো কমপ্লিট করছিলাম। আমাদের এর পরের গন্তব্য ভারত পাকিস্তানের সীমান্তবর্তী এলাকায়। এখানে দূর থেকে একটি টাওয়ারের ওপরে দেখলাম একটি র্যাপ্টর বসে আছে। তৎক্ষণাৎ আমরা গাড়ি থেকে নামলাম, স্কোপ ফিট করে দেখা হলো পাখিটিকে। এটি একটি বনেলিজ ঈগল। অবশ্য আরও একটা ব্যাপার হলো, যারা ট্যুর করান তারা কিন্তু সব জায়গায় আপনাকে নিয়ে যেতে পারবে না। যেমন এই শুকুর লেকে আমরা যে গিয়েছিলাম সার্ভে করতে, এই জায়গাটা কিন্তু সাধারণ ট্যুরিস্টের পক্ষে আসা সম্ভব নয়। তার কারণ এই জায়গাটা ভীষণ সেন্সিটিভ একটা এলাকা। পাকিস্তান এবং ভারতের বর্ডারে এই শুকুর লেকটির একটি অংশ ভারতে এবং একটি অংশ পাকিস্তানে, মাঝে কেবল একটি রাস্তা চলে গেছে। সেই রাস্তার দুপাশে দেখলাম প্রচুর পাখি। এই পরিবেশটা এবং এই জায়গাটা যেহেতু একদম মানুষ চলাচল করে না, শুধুমাত্র সেনাবাহিনীর কিছু গাড়ি আসে, তাই এই জায়গায় কিন্তু প্রচুর পাখি দেখেছিলাম। এখানকার হ্যাবিটেট একদম আনডিস্টার্বড। এই বর্ডার এরিয়াটা নাম হচ্ছে ভিগা কোট। এখানে এসে অনেক জায়গায় কিন্তু আমাদের পারমিশন আদায় করতে হয়েছে সেনাবাহিনীর থেকে। সিকিউরিটির কারণে আমি এই অঞ্চলের পুরো ভিডিও করতে পারিনি। এটা যেহেতু ইন্টারন্যাশনাল বর্ডার এরিয়া, তাই এই জায়গা ভীষণ সেন্সিটিভ। এই রকম একটা জায়গায় যে পাখি দেখতে আসতে পেরেছি, এটাই আমার অনেক বড় সৌভাগ্য। আমি যেটুকু ভিডিও করেছি পাখির, সেটুকু নিয়ম মেনে এবং যথাসম্ভব শুধু পাখিতেই ফোকাস করার চেষ্টা করেছি। এই পাখিগুলি যে কাটা তারের বেড়ার উপর বসে আছে, সেই কাটা তারের বেড়া কিন্তু ভারত এবং পাকিস্তানকে আলাদা করেছে। আমাদের গাড়ি দেখে অনেক পাখি ভারত থেকে উড়ে পাকিস্তানের দিকে চলে গেছে, আবার পাকিস্তান থেকে বহু পাখি দেখলাম ভারতের দিকে চলে এসেছে। দারুণ এই অভিজ্ঞতা। এখানে কাটা তারের বেড়ার উপর দেখলাম প্রচুর ব্লু চিকড বি ইটার।
এটি একটি প্যাসেজ মাইগ্রেন্ট পাখি। এই পাখিটার নাম হলো কমন কুক্কু। পাখিটাকে দেখে বোঝাই যাচ্ছে যে এ ভীষণ ক্লান্ত, হয়তো দীর্ঘ পথ উড়ে এসে এক্ষুনি এখানে নেমেছে। বারবার কিন্তু চোখ বুজে বুজে ঘুমিয়েই পড়ছিল। লেকের যে অংশটি ভারতের দিকে, সেই দিকেও কিন্তু প্রচুর পাখি দেখতে পেলাম। মোট কথা শুকুর লেকের আশেপাশে জমজমাট পাখি দেখা হয়েছে। এখানে আবার একটি করুণ দৃশ্য চোখে পড়ল। ইলেকট্রিক তার যে কত পাখির প্রাণ কেড়ে নেয় সেটাই চোখে দেখতে পেলাম। আজকে আমরা ব্রেকফাস্ট বা দুপুরবেলা কিন্তু আলাদা করে কিছু খাইনি। আমাদের কাছে টুকটাক যা স্ন্যাক্স ছিল সেটাই আমরা সারাদিন ধরে মাঝে মাঝে খেয়েছি। রাতে ফেরার সময় একটা হোটেলে গিয়ে আমরা ভালোভাবে রাত্রের খাবার খেলাম। আগেই বলেছি যে আমি যে জায়গায় যাই সেখানকার খাবারই সেই কয়েকটা দিন প্রাণ ভরে খেতে পছন্দ করি। এদিন আমি খেলাম রুটির সাথে সেও দুধ এবং লাসানিয়া আলু নামে দুটি গুজরাটি খাবার। সেভ দুধ হচ্ছে সিমুইয়ের সাথে দুধ দিয়ে একটা প্রিপারেশন, খেতে কিন্তু বেশ অন্যরকম এবং ভালো। এটা একটা নোনতা খাবার। লাসানিয়া আলু অর্থাৎ আলুতে প্রচুর পরিমাণে রসুন দিয়ে একটা মাখো মাখো ঝাল ঝাল তরকারি। ঘি মাখানো রুটির সাথে এবং ঘোলের সাথে খেতে বেশ ভালো লাগে। আগে প্রচুর ভিডিও দেখিয়েছি যেখানে অরণ্যের ভেতরে ঢুকে আমরা সার্ভে করেছি। এই হ্যাবিটেটটা একদম অন্যরকম। কেমন লাগছে এই ভিডিও, এই সিরিজ আমাকে কিন্তু অবশ্যই জানাবেন। যদি ভালো লাগে লাইক করুন, শেয়ার করুন আপনার প্রকৃতিপ্রেমী ভ্রমণপ্রেমী বন্ধুর সাথে। ওয়াইল্ড ইন্ডিয়া ট্রাভেলসকে ইউটিউব, ফেসবুক আর ইনস্টাগ্রামে ফলো করুন, সাবস্ক্রাইব করুন, পাশে থাকুন।